আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের সম্পূর্ণ নতুন একটা লাইভ ক্লাসে। যেই ক্লাসে আমরা কথা বলবো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এবং রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। এই টাইপের ফ্রি ক্লাস আগে আমরা কখনো আমাদের কমিউনিটিগুলোতে ওইভাবে দেই নাই, ইংলিশের ক্ষেত্রে আর কি। স্পেশালি আমার কোনো ক্লাস এরকম ছিল না। ভাবলাম যে আমাদের গ্রুপে যেহেতু 100K মেম্বার হিট করেছে, সো এটার উপলক্ষে কিছু দেওয়া যায় কিনা। যাই হোক, তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ তোমরা একটু আমাকে প্লিজ কমেন্টে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি দেখছি আমার সাথে আবরার লাফি জয়েন করেছে, আচ্ছা, এরপর মালিহা যুক্ত হয়েছে আমাদের সাথে। হ্যালো ভাইরা, কেমন আছো সবাই? আর অনেকেই যুক্ত হয়েছে, আহমেদ সুন্নাত, হালিমাতুস সাদিয়া, তারপর আরাফাত, নিশাত, তাসমিয়া সোহার, অনেকেই যুক্ত হয়েছ। এখানে অনেকে আছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যাদের সাথে আমার রেগুলার আমাদের পেইড ব্যাচের ক্লাসে দেখা হয়, তাই না নাবিল? একটু পরেও ওদের সাথে আমার দেখা হবে একটা ক্লাসে, ইংলিশ সেকেন্ড পেপারের। যাই হোক, আমাকে একটু আমাদের বাকি বন্ধুরা সবাই যুক্ত হোক। আমাদের ক্লাসটা আমরা 1 মিনিটের মধ্যেই শুরু করে দিব। তবে তার আগে তোমরা অলরেডি যারা আমার সাথে যুক্ত হয়েছ তোমরা একটু আমাকে একটা জিনিস জানাও যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ওভারঅল প্রিপারেশন কেমন। আমি তোমাকে 3টা ধাপে মানে 3 টাইপের কোয়েশ্চেন করতেছি, বা মানে তুমি 1, 2 নাকি 3 কোনটা বলবা। নাম্বার 1, ভাইয়া অনেক ভালো, প্রিপারেশন অনেক ভালো। বাকিরা জয়েন করতে করতে আমি জাস্ট একটু দেখি, ছোট একটা সার্ভে চালাই। মোটামুটি খুব খারাপ বা শুধু খারাপ, বলো তুমি কোনটাতে আছো, 1, 2 নাকি 3? নূরজান্নাত জান্নাত বলছে ভাইয়া ভয় লাগে। আচ্ছা, আবিদ দারদা, তারপর জাইনাব, আহান শাহ সহ আর অনেকে আছো। আচ্ছা, শুরুতে আমি সরি বলে নিচ্ছি, তোমরা অনেকের বাবা মায়ের আইডি থেকে যুক্ত হয়েছ, বাট আমার এখানে যেহেতু ওই নামটাই যুক্ত দেখাচ্ছে আর কি, সো আমি ওই নামেই ডাকছি। রাকিবুল বলছে ভাইয়া 2, ওকে। জানতুল আক্তার জুথিরও 2 মোটামুটি। তাইলে ভাই আমি একদম অনেস্টলি তোমাদের 3 ক্যাটাগরি যে স্টুডেন্ট আছে তোমাদেরকে বলে দিই তোমাদের কি করা লাগবে। যারা অনেক ভালো, যদি আমি একজনেরও পাই না, এটা নিয়ে এখন কথা বলবো না, আমি দেখি আগে যদি একজনও বলে তাহলে আমি বলবো যে ঠিক আছে। 2 নম্বরে যারা মোটামুটি আছো তোমাদের জন্য বিষয়টা আসলে আশঙ্কাজনক না। কেন? তোমার প্রিপারেশনটা কিছুটা এরকম যে আচ্ছা মানে একটা প্র্যাকটিস করতে গেলে 10টা থেকে 6টা হয়, বাকি 4টা ভুল হয়, কিংবা এমন হয় যে আমি পাংচুয়েশন সব পারি তবে আমি পারি না হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, প্রিপোজিশন, এরকম আর কি। যারা মোটামুটি ক্যাটাগরিতে আছো তোমাদের জন্য আশঙ্কাজনক কিছুই না। মনে করো যে তোমার প্রিপারেশনটা 100%-এর মধ্যে তোমার হয়তো 50 to 60% আছে। সো বাকি যে 40 to 50% দরকার এটা তুমি ইজিলি অর্জন করতে পারবা। জাস্ট রেগুলার প্র্যাকটিস করতে হবে। তোমার উইক পয়েন্টগুলো, যে টপিকগুলোতে তুমি একটু বেশি দুর্বল, এগুলো আইডেন্টিফাই করে এগুলোতে বেশি টাইম দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা রিমি, যাদের প্রিপারেশন খুব খারাপ তাদেরকে বলার আগে আমি একটু এই 3 ক্যাটাগরি স্টুডেন্টকেই বলি, তোমরা টেস্ট পরীক্ষাটা আপাতত দাও। টেস্ট পরীক্ষাটা একদম কয়েকদিন পরেই, যেই যতটুকু প্রিপারেশনে আছে এটা দিয়ে দেওয়া উচিত। যাদের অনেক ভালো প্রিপারেশন তোমরা টেস্ট পরীক্ষাটাকে, প্লাস এই 2 ক্যাটাগরি যে স্টুডেন্ট আছো তোমরা প্লিজ টেস্ট পরীক্ষাটাকে মনে করবা যে এটা তোমার লাইফে এসএসসির ফাইনাল পরীক্ষা, এরপরে আর কোনো পরীক্ষা আসবে না। তোমরা ওই প্রিপারেশন নিয়ে, এই 2 ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো তোমরা ওই প্রিপারেশন নিয়ে টেস্ট পরীক্ষাটা দাও। আই রিপিট, তোমরা দুজন মনে করবা যে তোমাদের এসএসসির আর কোনো ফাইনাল পরীক্ষা নাই, টেস্ট পরীক্ষাটাই তোমার জীবনের এসএসসির ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? এটাতে অনেক লাভ হবে, তোমার সিলেবাস অনেক ভালোভাবে শেষ হবে। আর যাদের অবস্থা খুব খারাপ ভাইয়া, তারা যেটা করবা, তোমার তো টেস্টে মিনিমাম 5 নম্বরটা উঠাতে হবে, আদারওয়াইজ তো তোমাকে ফাইনালে বসতে দিবে না স্কুল, রাইট? আমরিন, তোমার যদি টেস্টে তোমার যদি টেস্ট পরীক্ষাতে 5 নম্বরটাই না উঠে তোমাকে তো পরীক্ষা দিতে দিবে না। সো এই টাইপের ক্ষেত্রে মেহেদি,
যাদের প্রিপারেশন খুব খারাপ, তুমি তোমার সিলেবাসটা সামনে নিয়ে বসো, ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসটা সামনে নিয়ে বসো, দেখো তোমার কাছে কোন টপিকটা দিয়ে মোটামুটি পাস করে যাবা। ফর এক্সাম্পল পাংচুয়েশন, এটা দিয়ে তুমি পাস করে যাবা, মানে এই পাংচুয়েশন টপিকটা তুমি জাস্ট 10টা যদি প্র্যাকটিস করো বুঝে, ইজিলি এটাতে ফুল নম্বর পাবা। এরকম করে মানে তোমার টার্গেট থাকবে 50 পাওয়ার, 50 টার্গেট থাকলে ক্যাটেগরি হইলেও 40-45 পাবা। সো তুমি টেস্ট পরীক্ষাটা আপাতত দাও, টেস্টের পরে কি করা লাগবে না লাগবে সব দায়িত্ব আমাদের, ঠিক আছে? তোমার দায়িত্ব হবে আপাতত টেস্ট পরীক্ষাটা দাও। আচ্ছা, সো চলো আমরা আজকের ক্লাসটা দেরি না করে শুরু করি। আমরা কথা মানে আলোচনা করবো আজকে গ্যাপ ফিলিং উইথ ক্লু এবং রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তোমরা আসলে এসএসসির এমন একটা স্টেজে আছো যেখানে আসলে রুল পড়ানোর চেয়ে প্র্যাকটিস করাটা বেশি জরুরি, কারণ লাইফে তোমরা ক্লাস 9-10 এই দুইটা ইয়ার অনেক বেশি রুল পড়েছো, যারা ফাঁকি দিয়েছো তারাও টুকটাক রুলগুলো দেখেছো। এখন আমাদেরকে যেটা করতে হবে, বোর্ড কোয়েশ্চেন সবার আগে প্র্যাকটিস করতে হবে। বোর্ড কোয়েশ্চেন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আমরা মূল পড়ায় কেন যাচ্ছি না, এগুলো মূল পড়ারই অংশ। বোর্ড কোয়েশ্চেন সবার আগে প্র্যাকটিস করা ম্যান্ডেটরি তোমার। এখন প্রশ্ন আসবে ভাইয়া বোর্ড কোয়েশ্চেন কোনগুলো প্র্যাকটিস করবো? 2025 তোমরা তো হচ্ছে এসএসসি 26 ব্যাচ, 25 ব্যাচ থেকে নিয়ে তুমি মিনিমাম এসএসসি 19 পর্যন্ত প্র্যাকটিস করো। এর মাঝে কিন্তু 2 বছর পরীক্ষাই হয় নাই, মাঝের 2 বছর করোনার কারণে কিন্তু পরীক্ষাই হয় নাই। সো এই যে 25 থেকে 19 সাল পর্যন্ত যতগুলো বোর্ড আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবা তোমরা। কেমন? বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গেলে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন বুঝে প্র্যাকটিস করবা। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস করা উচিত। কেমন? আচ্ছা, বোর্ড কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করা হয়ে যায় ততক্ষণে তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে। টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার থেকে একটা টেস্ট পেপার অবশ্যই সংগ্রহ করবা, টেস্ট পেপার সংগ্রহ করে ওইখান থেকে প্র্যাকটিস করা শুরু করবা। এগুলোই তোমার জন্য এনাফ। অনেকেই বলছে যে ভাইয়া পারি না, ভয় লাগে, ইত্যাদি ইত্যাদি। সব কিছু ইনশাআল্লাহ তোমার জন্য সহজ করে দিব, জাস্ট গাইডলাইনটা ফলো করতে হবে। কেমন? ওকে, চলো আমরা মূল আলোচনায় যাই। তার আগে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, জাস্ট তোমরা 3 থেকে 5 সেকেন্ড ব্যয় করে তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। জাস্ট 5 সেকেন্ড তোমাদের কাছ থেকে আমি সময় চেয়ে নিব। ততক্ষণ আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা কথা বলবো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ ক্লু নিয়ে। আমরা এই উইথ ক্লুতে ভালো করার জন্য কি করব? ওবায়দুল্লাহ, উইথ ক্লুতে ভালো করার জন্য আমাদের প্রথমে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন বলতে আমি মিন করছি প্যাসেজটা, ঠিক আছে? আরো ক্লিয়ার করি তোমাকে, ভোকাবুলারি। আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে, মানে আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে একটা কথা বারবার বলি যে ভাইয়া তোমার যদি ভোকাবুলারি ইংলিশে ওয়ার্ড মিনিং ভালো জানা থাকে, তুমি এমন লাইফে অনেক সিচুয়েশন আসবে যে তুমি রুলগুলো পারো না, রুল তোমার জানা নাই, তাও আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো যে তুমি আন্দাজ করে অনুমান করে উত্তর করতে পারবে এবং সেই উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ইংলিশে যদি তুমি অ্যাকচুয়ালি ভালো করতে চাও, আই রিপিট, ইংলিশে যদি তুমি অ্যাকচুয়ালি ভালো করতে চাও, জাস্ট এই একটা টেকনিক ফলো করতে পারো যে তোমার শব্দ ভান্ডারটাকে সমৃদ্ধ করো। ঠিক আছে ফয়সাল আহমেদ, হ্যালো ভাই। তোমার শব্দ ভান্ডারকে যদি সমৃদ্ধ করতে পারো, তোমার যদি ভোকাবুলারি ভান্ডারটাকে এনরিচ করতে পারো, ইংরেজির তোমার 90% ভয়টাই কেটে যাবে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এটা গ্যারান্টি দিচ্ছি। এখন তোমার মনে প্রশ্ন হচ্ছে যে ভাই আমি ভোকাবুলারি কোত্থেকে শিখবি? 2টা জায়গা থেকে ভোকাবুলারি শিখো। নাম্বার 1, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে গেলে যত অপরিচিত শব্দ আসবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে, বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেলে অপরিচিত যত শব্দ আসবে সেগুলো শিখে ফেলো। সেকেন্ড ব্যাপার হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে প্যাসেজগুলো পড়ার সময় অপরিচিত যত শব্দ আসবে সেগুলো একটু শিখে ফেলো। এতে করে 2টা লাভ হবে, তোমার ইংলিশ ফার্স্ট পেপারও পড়া হয়ে যাবে, আবার ভোকাবুলারিও শেখা হয়ে গেল। ঠিক আছে সাইদ আহমেদ? সো প্লিজ প্রশ্নটা যদি তুমি বুঝো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ ক্লুতে, তাহলে তুমি উত্তর করে ফেলতে পারবা। যাদের কাছে মনে হচ্ছে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপার কঠিন, স্পেশালি আমি উইথ ক্লু পারি না, তাদেরকে আমি আগে প্যাসেজটা আজকে বুঝাবো অর্থ সহ, তারপর দেখবে তুমি উত্তর করতে পারতেছো। সেকেন্ড ব্যাপার হচ্ছে
তোমাকে গ্রামারের কিছু বেসিক বেসিক কিছু টপিক জানা থাকা লাগবে। মনে করো যে তুমি ভার্ব জানলেই হবে, টেন্স, এরকম বেসিক কিছু টপিক জানলে হবে। আমার কাছে এটাই মনে হচ্ছে। ঠিক আছে, চলো আমরা মূল আলোচনায় যাই। এই প্রশ্নটা অনেকগুলো বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এগুলোতে আসছে। দেখো বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। কিছু কিছু শব্দ আছে যেগুলো রূপটা তোমার পরিবর্তন করতে হইতে পারে। ফর এক্সাম্পল আইএনজি যোগ করতে হইতে পারে, ইডি যোগ করতে হতে পারে, এরকম তুমি রূপ পরিবর্তন করতে পারো। তারপর বলছি ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। একটা শব্দকে তুমি চাইলে একাধিক শব্দে মানে একাধিকবার ব্যবহার করতে পারবা। হ্যাঁ জয়নাম, থাকবো ভাইয়া। মনে করো একটা শব্দ জাস্ট কথার কথা এনটাকে তুমি দুইবার ব্যবহার করতে পারবা চাইলে। শর্তগুলো বুঝে গেছি আমরা। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হবে পরীক্ষায় আমরা এই বক্সের যে অপরিচিত শব্দগুলো মানে বক্সের শব্দগুলো অর্থ জানবো আমরা। নাম্বার 1 পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব। পার্টিসিপেশন অংশগ্রহণ। বিটুইন দুজনের মাঝে বুঝাইলে। ভাওয়েলের আগে। বেনিফিশিয়াল মানে কি বলো তো? উপকার, উপকারী, এরকম বুঝায় না? পপুলার জনপ্রিয়। সেইং এটা প্রবাদের ক্ষেত্রে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে এই টপিকে। ফিজিক্যালি শারীরিকভাবে। ফর জন্য। অন। আচ্ছা, প্রিপোজিশন। সো যারা পারছো না মূলত তাদের উদ্দেশ্যে বেশি বলতেছি। দেখো বলছে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস। ফর মানে কি? জন্য না? চলো আমরা একটু দেখি কি হয়। বলছে স্পোর্টস বা খেলাধুলা আর একজন বলছে ভাই আমার কাছে রুল কঠিন লাগে, আজকে আমরা একটা রুলও পড়বো না সাইড। বলছে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল। খেলাধুলা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, দরকার। সরি, খেলাধুলা খুবই দরকার ড্যাশ আস আমাদের কি? আমাদের মনে করো এরকম বলতেছে বাক্যটা যে আমাদের খেলাধুলা খুবই দরকার। তাহলে এখানে কি দিবা তুমি? আমাদের জন্য খেলাধুলা খুবই প্রয়োজনীয়। জন্য ইংরেজি কি? নূপুর, তাসমিয়া। জন্য ইংরেজি ফর না? সো বলো তো এখানে শূন্যস্থানে আমরা কি দিতে পারি? শূন্যস্থানে আমরা কি দিব? ফর দিব। কারেক্ট। যারা যারা ফর বলেছো তাদের সবার উত্তর কারেক্ট। বুঝে গেছো যে এগুলা যে জিনিসটা যে সহজ, যাদের কাছে কঠিন লাগতেছিল, জাস্ট অর্থটা বুঝলেই হবে। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বন্ধু বান্ধবদের মেনশন দিচ্ছ, খুবই ভালো। থ্যাংক ইউ। আদিবা, মনিরা, দিশা, আমরিন, তানজিলা, তাসমিয়া, তোমাদের সবার উত্তর কারেক্ট। এরপর বলছে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস। অনেক ধরনের খেলাধুলা আছে। অ্যামং দেম তাদের মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং মানে ক্রিকেট, ফুটবল এবং সাঁতার এগুলো হচ্ছে ভেরি ড্যাশ খুবই ড্যাশ। মানে বলতেছে অনেক ধরনের খেলাধুলা আছে, তার মধ্যে ক্রিকেট, ফুটবল এবং সাঁতার এগুলো কি খুবই কি হইতে পারে? এগুলো এখানে বলতেছে খুবই বেনিফিশিয়াল নাকি খুবই পপুলার? কি বলবো আমরা? মানে খুবই উপকারী নাকি খুব জনপ্রিয়? কি দিতে পারি আমরা? গোলাম মুস্তফা, আচ্ছা, আইডি থেকে সুরাইয়া রিমি জয়েন করেছে। বলছে ভাইয়া 400 জন যুক্ত হয়েছে, এটাকে আমরা চলো 500 জন করি। বন্ধু বান্ধবদেরকে একদম টেনে নিয়ে আসো, 500 জনে আমরা ক্লাস করি আজকে। আচ্ছা, বলছে ভাই খুবই পপুলার। থ্যাংক ইউ, এই তো বুঝে গেছো। যদি তোমরা বলতে পারো, বলো যে ভাইয়া খুবই উপকারী, হ্যাঁ হইতে পারে, আমরা তবে দেখবো যে বেনিফিশিয়াল শব্দটা আরো ভালোভাবে কোথায় দেওয়া যায়। বাট পপুলার দেওয়া কিন্তু পারফেক্ট। যে অনেক ধরনের খেলাধুলা আছে, তার মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং এগুলো হচ্ছে খুবই জনপ্রিয়। এখন আমাকে তোমরা বলো, ফয়সাল আহমেদ আইডি থেকে, আচ্ছা আমাদের ফয়সাল এটা, আচ্ছা কাকলি, তাজমিন সহ আরো যারা যুক্ত হয়েছ, এই দুইটা লাইনকে বুঝেছো? একদম যাদের কাছে ইংলিশ খুব কঠিন লাগে তারা কি বুঝেছো যে কেন এখানে ফর হয়েছে, কেন এখানে পপুলার হয়েছে? আরশি, ফর হয়েছে কারণ এখানে বলতেছে যে আমাদের জন্য খেলাধুলা জরুরি। জন্য কথাটা নাই, জন্য কথাটা ইংরেজি ফর, এটা নিয়ে আসলাম ওইখান থেকে। এখানে বলছে যে এই খেলাগুলো খুবই জনপ্রিয়, জনপ্রিয় কথাটা নাই, জনপ্রিয় ইংরেজি আমরা পপুলার নিয়ে আসলাম। নূর, সবগুলো ক্লাস ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করাবো।
ঠিক আছে নাসিব? ওকে, এরপর যাই। বলছে অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস। বলছে সব ধরনের খেলাধুলা আমাদের কাছে কি? দেখি, পার্সোনালিটি, পার্টিসিপেশন, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, না, মিলতেছে না। আচ্ছা, এরকম কি হতে পারে যে সব ধরনের খেলাধুলা আমাদের জন্য উপকারী? এরকম কি হতে পারে সৈয়দ আহমেদ? উপকারী ইংরেজি হচ্ছে এখানে এমন হতে পারে বেনিফিশিয়াল। এটা কি হতে পারে? এটা কি মিলে? একদম ঠিক। নীলু আইডি থেকে যে যুক্ত হয়েছে, আমার কাছে বাংলা অনেক বেশি কঠিন লাগে ইংলিশের তুলনায়। বেনিফিশিয়াল, এই তো বুঝে গেছো, থ্যাংক ইউ সো মাচ। যে সব ধরনের খেলাধুলা আমাদের জন্য কি? উপকারী, উপকার বয়ে আনে। বলছে দেয়ার ইজ আ রিলেশন, দেয়ার ইজ আ রিলেশন ড্যাশ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। বলতেছে আমাদের যে শরীর আছে, আমাদের যে মাইন্ড বা মস্তিষ্ক আছে, মন আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। দুইটা জিনিস বুঝালে প্রিপোজিশন বিটুইন হয়, দুইয়ের অধিক বুঝালে প্রিপোজিশন অ্যামং হয়। তাহলে এখানে বডি এবং মাইন্ড, এখানে কি দুইটা নাকি দুইয়ের অধিক? দুইটা, বডি একটা, মাইন্ড একটা। সো দুইটা জিনিস বুঝাচ্ছে। প্রিপোজিশন কি হবে সম্রাট? হোসনারুল ইসলাম, ঐশী, সজীব, বলো সজীব। বিটুইন, পারফেক্ট। দুইটা জিনিস বুঝালে প্রিপোজিশন কি হয়? বিটুইন হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর বলতেছে আ সাউন্ড মাইন্ড লাইজ ইন আ সাউন্ড বডি ইজ আ ওয়াইজ ড্যাশ। এটা আমি বলে দিচ্ছি, তোমাদেরকে বলেছিলাম না একটা মানে প্রবাদ বাক্য বুঝাতে এই কথাটা নর্মালি এই নঙে যে প্রশ্ন আসবে সেটাতে হবে। সো এখানে সেইং হচ্ছে। সাদিয়া, এতক্ষণ পর্যন্ত যে আমরা পড়লাম, তুমি কি ক্লাসে মাত্র যুক্ত হয়েছ? তাইলে কঠিন লাগতে পারে। তোমার অনেক বন্ধুরা আছে যারা ক্লাসে শুরু থেকে ছিল, তাদের কাছে এটা সহজ লাগতেছে। আলিফ, চলো আমরা পরের লাইনটা পড়ি সবাই। বলছে ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, মানে আমরা যদি মানে জীবনে সফলতা অর্জন করতে চাই, উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত সাউন্ড হেলথ, মানে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া উচিত। হুইচ ডিপেন্ডস ড্যাশ রেগুলার ড্যাশ ইন গেমস অ্যান্ড স্পোর্টস, যেটা নির্ভর করে কিসের উপর? কোনো কিছুর উপর নির্ভরশীল বুঝাতে ডিপেন্ডের সাথে প্রিপোজিশন অন হয়। ডিপেন্ডের সাথে প্রিপোজিশন কি হয়? অন হয়। সো ডিপেন্ডস অন, যেটা উপর নির্ভর, যেটা নির্ভর করে। রেগুলার ড্যাশ মানে বুঝাচ্ছে নিয়মিত অংশ, খেলাধুলায়, খেলাধুলায় অংশগ্রহণের উপর নির্ভর করে। আমি পুরোটা ব্যাপারটা বুঝাই। বলছে জীবনে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আমাদের থাকা উচিত সাউন্ড হেলথ, যেটা ডিপেন্ড করে কিসের উপর? রেগুলার ড্যাশ গেমস অ্যান্ড স্পোর্টস। বলছে রেগুলার গেমস এবং স্পোর্টসে, রেগুলার গেমস এবং স্পোর্টস মানে খেলাধুলায় অংশগ্রহণের উপর নির্ভর করে। সো কি হবে? পার্টিসিপেশন। পার্টিসিপেশন মানে কি? অংশগ্রহণ। বলছে স্পোর্টস খেলাধুলা কিপ আস, আমাদেরকে রাখে ড্যাশ ফিট, মানে বুঝাচ্ছে খেলাধুলা আমাদেরকে শারীরিকভাবে ফিট রাখে। ঠিক আছে, শারীরিকভাবে ইংরেজি কি? ফিজিক্যালি। সো এখানে কি হবে এইচ নাম্বারে বলো তো? একজন বলছে ভাইয়া চেঞ্জিং সেন্টেন্স কঠিন লাগে। চেঞ্জিং সেন্টেন্স কঠিন, সহজ করে দিব ভাইয়া ইনশাল্লাহ। টেস্ট পরীক্ষাটা কোনো মতে পার করো। ইয়েস, কারেক্ট, ফিজিক্যালি ফিট। আচ্ছা, এরপর বলছে যে স্পোর্টস প্লে ড্যাশ ইম্পর্টেন্ট রোল। দেখো ভাওয়েলের আগে আর্টিকেল কি বসে? বলছে খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ফর্মিং ওয়ান্স ড্যাশ। বলছে একজন, ফর্মিং মানে হচ্ছে গঠনে, হ্যাঁ, মানে একজনের ব্যক্তিত্ব গঠনে, ব্যক্তিত্ব ইংরেজি হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, সো আই নাম্বারটা কি হবে বলো তো? ভাউলের আগে কি বসে? রফসান, কারেক্ট আনসার। তাসমিয়া, সম্রাট, আশিক রেজা, আনাস খন্দকার, পারফেক্ট, কারেক্ট আনসার। আমাদের লাইভটা আর একটু হইলে 500 জন হয়ে যাবে।
ভালো লাগবে যদি 500 জন নিয়ে আজকে ক্লাস করতে পারি। আচ্ছা, আফসানা মিমি, ইয়েস। বলছে স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ফর্মিং, ফর্মিং মানে হচ্ছে গঠনে, গঠনে কি গঠনে, ওয়াজ ড্যাশ, একজনের। মুবিন শাহরিয়ার বলছে ভাইয়া এটা খুব ইজি ছিল। মুবিন এটা প্রায় 3-4টা বোর্ডে এসেছে, আমি নিজে বানাই দিইনি, মানে আমার মাথায় কিন্তু এটা কাজ করে নাই যে একটা সহজ প্র্যাকটিস দিয়ে যায় তাইলে হয়তো মুবিনরা প্র্যাকটিস করে মজা পাবে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। বোর্ডে আসা প্রশ্ন তোমরা পারতেছো মানে তোমরা আসলেও পারো, একটু হয়তো ফাঁকি ঝুঁকি দেওয়া আর কি। সো কি হবে, ফর্মিং ওয়ান্স পার্সোনালিটি, একজনের ব্যক্তিত্ব গঠনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইদ আহমেদ, এটার উপর একটা ক্লাস হবে, সিফাত ভাই নেবেন ক্লাসটা। সো আচ্ছা একটু আমাকে বলো, যারা 10টারই উত্তর করেছো তোমার কয়টা হয়েছে? আর যাদের কাছে, প্লিজ আমার সাথে অনেস্ট থাকো, ডাক্তার, উকিল আর টিচারের কাছে কাজ নিয়ে কখনো মিথ্যা বলবা না, ঠিক আছে? টিচারের কাছে পড়াশোনা নিয়ে কখনো মিথ্যা বললো না, নিজের লস। আমি তোমাদের টিচার না, আমি তোমার বড় ভাই। সো বড় ভাইকে বলো যে যাদের শুরু থেকে মনে হচ্ছিল যে ভাই এই টপিকটা কঠিন বা আমি ইংলিশ সেকেন্ড পেপার বুঝতে অসুবিধা হয়, কিছুটা হলেও কি একটু সহজ মনে হচ্ছে বা চাইলেও যে পারা যায় এরকম মনে হচ্ছে কিনা আমাকে একটু বলো তো। আবরার লফি, আবরারা খুব ভালো আনসার দিয়েছে, মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম, সাইফুল, যারা শুরুতে বলেছিল যে ভাইয়া কঠিন লাগে তাদের কাছে কি কিছুটা হলেও এটা সহজ লাগছে বা মনে হচ্ছে যে পারবো? যারা বলেছিল আগে তারাই শুধু বলো। থ্যাংক ইউ সিফাত রহমান। ওকে ওকে, এটা আরো সহজ মনে হয়, আমি তো জাস্ট প্র্যাকটিস করাচ্ছি, তোমাকে যখন আমি আরো ডিটেইলে পড়াবো আরো ভালো লাগবে ইনশাল্লাহ। জারিফা ভাই, আমরা চলো পরেরটাতে যাই। এই প্রশ্নটা অনেক জায়গায় এসেছে, চট্টগ্রাম বোর্ডে, সিলেট বোর্ডে, রাজশাহী বোর্ডে এসেছে। আমরা আবার শব্দগুলো, শব্দের অর্থ জানবো সবার আগে। অ্যাবাউট মানে প্রায় বা সম্পর্ক, এডুকেট শিক্ষিত করা, বিটুইন দুজনের মাঝে বুঝায়, অলমোস্ট প্রায় এরকম বুঝায় আর কি। হ্যাঁ, অফ, অফ বুঝায় বাংলা যখন আমরা র অথবা এর বসাই। মনে করো আমি বললাম আরাফাতের বই, এই যে আরাফাত এরপর কি বললাম, র, আরাফাতের বা এর, এ র বা এর বুঝাতে অফ হয়। রাইট মানে হচ্ছে সঠিক, বেসিক একদম মৌলিক, উইল, উইল মানে এটা মানে যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে তো ফিউচার টেন্সে ব্যবহার হয়, আর এমনিতে এটার অর্থ ইচ্ছাও হতে পারে। নো মানে না, লাইট মানে আলো। সো আমরা এগুলো অর্থ জানলাম, সবাই জানলাম। যাদের কাছে ইংলিশ কঠিন লাগে অর্থগুলো বুঝছি। প্রায় বা সম্পর্কে, শিক্ষিত করা, শিখানো, তা শিক্ষিত করা, তারপর বিটুইন দুজনের মাঝে, অলমোস্ট প্রায়, র বা এর, সঠিক, মৌলিক, ইচ্ছা, আলো, না, সবগুলো অর্থ বলে দিলাম। চলো, এডুকেশন রিমুভস শিক্ষা দূর করে দেয়, আওয়ার ইগনোরেন্স আমাদের অজ্ঞতা, অ্যান্ড গিভস আস এবং আমাদেরকে দেয় দ্য ড্যাশ অফ নলেজ। দা এবং অফের মাঝে একটা নাউন হয়। সো বলো, শিক্ষা আমাদের মধ্য থেকে অন্ধকার দূর করে দেয়, অজ্ঞতা দূর করে দেয় এবং আমাদেরকে জ্ঞানের কি দেয়? আমাদের মাঝে যে অন্ধকার আছে, অজ্ঞতা আছে, এগুলো দূর করে দিয়ে আমাদেরকে দেয় কি? দ্য লাইট অফ নলেজ, জ্ঞানের আলো। আমরা অনেক শুনেছি না যে জ্ঞানের আলোয় আলোকিত হও, সেটা কি হবে? হ্যালো সাজ্জাদ, জ্ঞানের আলো দেয় আমাদেরকে, ঠিক আছে? ওকে, ইন রেসপেক্ট ড্যাশ ইম্পার্টিং, মনে করবা যে শূন্যস্থানের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, এখানে একটা প্রিপোজিশন হতে পারে, প্রিপোজিশন হতে পারে, শূন্যস্থান সব সময় না, মানে এটা একটা রুল যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো এই যে এরকম একটা রুল এটা। সো শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে একটা প্রিপোজিশন দাও, কি হবে? নাসিম, নাসরিন, তাওহিদা। চারশো 81 জন চলে এসেছে আমাদের, আর একটু হলেই 500 হয়ে যাবে, আমাদের স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আচ্ছা, সো বলছে ইন রেসপেক্ট অফ
প্রিপোজিশন কি হলো, অফ হয়েছে। ঠিক আছে রিয়াজুল, একটু প্লিজ 16910 কল দিও। In respect of imparting education, there should be dash discrimination. সি নাম্বারে বলছে, মানে বুঝাচ্ছে যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন বা বৈষম্য থাকা উচিত না। না কথাটা বুঝাচ্ছে, বাট এখানে না কথাটা নাই, না এর ইংরেজি দাও তাইলেই হয়ে যাবে। অহন সাহা, নয়ন, রাহিয়া চৌধুরী, আব্দুল্লাহ আল ফাহাদ ভাই, এখানে না কথাটা বলতেছে বাট নাই। ঠিক আছে, সো কি হবে, দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য থাকা উচিত না। ড্যাশ ম্যান অ্যান্ড উইমেন, দুজনের মাঝে বুঝালে, প্রথমটা তো আমি বলেছি, একটু আগেও বলেছি। ঠিক আছে তাহিফা, দুজনের মাঝে বুঝালে প্রিপোজিশন কি হয়, বিটুইন, আর দুইয়ের অধিক বুঝালে অ্যামং হয়। সো এখানে কি হবে, মিম, ফারদিন, আশিক, রেজা, তানহা, আদিবা বলছে দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান এন্ড উইমেন, নারী এবং পুরুষের মাঝে কোনো ডিসক্রিমিনেশন বা বৈষম্য থাকা উচিত না। এডুকেশন, শিক্ষা, ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস, মানে বুঝাচ্ছে যে শিক্ষা হচ্ছে অন্যতম মৌলিক মানবাধিকার। মৌলিক কথাটা এখানে মিসিং। আমি তোমাদেরকে এগুলোর অর্থ বলে দেওয়ার সময় এমন একটা শব্দ বলেছিলাম যেটার অর্থ ছিল মৌলিক। সো তাসমিয়া বলো তো ই নাম্বারটা কি হবে ভাইয়া? আতিকা রহমান, তাসমিয়া তোহা, শিশির কন্যা, yes, basic human rights. Education is one of the basic human rights. আমাদের যতগুলো মানবাধিকার আছে তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন। প্রীতম বোঝা যাচ্ছে ভাইয়া? নূরজান্নাত, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপর কি বলছে, বলছে ইফ উই ডিপ্রাইভ উইমেন অফ ড্যাশ দ্য ড্যাশ অফ এডুকেশন। আচ্ছা বলছে যে যদি আমরা, ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা, ডিপ্রাইভের পরে প্রিপোজিশন অফ হয়, যদি আমরা বঞ্চিত করি নারীদেরকে দ্য ড্যাশ অফ এডুকেশন, মানে শিক্ষার যে অধিকার আছে, অধিকার ইংরেজি মানে এমনি রাইট শব্দের অর্থ অধিকারও হতে পারে, রাইট মানে হচ্ছে সঠিকও হতে পারে, রাইট মানে ডানও হইতে পারে। সেইখানে কি হবে স্বপ্না বলো তো? আবার বলি, এখানে বলতেছে যে যদি আমরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে চাই, সরি বঞ্চিত করি, সো অধিকার ইংরেজি রাইট, সো কি হবে, ইয়েস রাইট। ইফ ইউ ডিপ্রাইভ উইমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, সরি আমি এটা উত্তর দেখাই দিচ্ছি, বলছে অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা ড্যাশ রিমেইন ইন ডার্কনেস। এখানে ফিউচার টেন্স বোঝাচ্ছে যে যদি আমরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা অন্ধকারে থেকে যাবে, ফিউচার। ফিউচার বুঝালে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার হয় বলো তো? আমরা এমিজার ব্যবহার করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজের ব্যবহার করি পাস্ট টেন্সের ক্ষেত্রে, শ্যাল বা উইল রাহিয়া ব্যবহার করি কোন টেন্সের ক্ষেত্রে? ফিউচার টেন্সের ক্ষেত্রে। সো এখানে কি হবে, মুবিন, মাহবুব, সিয়াম, স্বপন বলো তো ভাইয়ারা এখানে কি হবে? ফাতেমা, ইয়েস কারেক্ট অ্যান্সার। উইল হবে, উইল, যে প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা উইল রিমেইন ইন ডার্কনেস, অন্ধকার অজ্ঞতায় থেকে যাবে, তাই না পাপিয়া? ইয়েস। বলো যাদের কাছে কঠিন লাগছিল এখন তো একটু সহজ লাগছে, রাইট? এরপর কি হবে? 500 জন হয়ে গেছে, 501 জন, থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনশট নিয়ে নাও, অরিত্রা স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা এই গ্রুপে পোস্ট করো, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। এরপর বলছে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, মানে ব্রিং কথাটা থেকে ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। ব্রিং এর পরে নর্মালি প্রিপোজিশন অ্যাবাউট হয়, হ্যাঁ, সো ব্রটের পরেও এই প্রিপোজিশনটাই হবে, ঠিক আছে। কাকলি থ্যাংক ইউ সো মাচ, তোমরা চেয়েছো বলেই হয়েছে। বলছে কোনো উন্নতি আনা যাবে না, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে নিয়ে আসা,
ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। সো বলছে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট ড্যাশ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন। নারীদের অংশগ্রহণ ছাড়া, এমডি ডক্টর সাত্তার আইডি থেকে যে জয়েন করেছো, ইয়েস থ্যাংক ইউ সো মাচ ভাইরা, বলছে নারীদের অংশগ্রহণ করা ছাড়া কোনো উন্নতি নিয়ে আসা যাবে না। সো ব্রিং এর পরেও অ্যাবাউট হবে, ব্রিং এর পাস্ট ফর্ম যদি ব্রড আনা হয় এটার পরেও কি হবে, অ্যাবাউট হবে, তাই না প্রমি? সো উত্তর কি, ব্রড অ্যাবাউট। বলছে সো সুতরাং দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সরকার সব কিছু করছে টু ড্যাশ দ্য উইমেন ফোক, বলছে নারীদেরকে শিক্ষিত করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য সরকার সব করছে। টু এর পরে ভার্বের বেস ফর্মটা মানে ভার্বের জন্মগত যে রূপটা আছে সেটাই হয়। সো জয়শ্রী এখানে কি হবে বলো তো? থ্যাংক ইউ মনি আক্তার, 500+ ডান, রাইট? স্ক্রিনশট নিয়ে নাও, পরে গ্রুপে একটা পোস্ট দিয়ে দিতে পারো তোমরা চাইলে, যে আজকে আমরা প্রায় 500 জনের উপরে স্টুডেন্ট একসাথে ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস করেছি। এসএমপিতে মানে শেষ মুহূর্তের প্রস্তুতি করছিও আমরা, এরকম বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে চাই। সো কি হবে, গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং টু এডুকেট দ্য উইমেন ফোক, নারী জাতিকে শিক্ষিত করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, মানে সুশিক্ষায় শিক্ষিত করতে, যেটা আমরা আসলে ওদের সাথে ওদেরকে বঞ্চিত করি। সো এটার জন্য গভর্নমেন্ট সব কিছু করছে। সো আবার বলো আমাকে 10-এ কার কয়টা হলো? প্লাস যাদের কাছে কঠিন লাগছিল বলেছো, তোমাদের কাছে কি জিনিসটা এখন ইজি লাগছে একটু হলেও? মানে আমি বলি না যে তুমি পুরোপুরি শিখে ফেলবা আমার 2টা প্র্যাকটিস করেই, জাস্ট এতটুকু যদি তোমার মাথায় ঢুকে যে আসলে ইংলিশ কঠিন না যদি আমি বুঝি, নাবিল ইংলিশটা যদি আমাকে বোঝানো হয় প্রপারলি তাহলে কঠিন না। সো একটু আমাকে বলো তো, বুঝেছ? ভালো লাগতেছে যে ভাইয়া পারবো আসলে চেষ্টা করলে? আচ্ছা ঠিক আছে। সো এর পরেরটাতে আমরা যাই। হ্যাঁ না ভাই, এটা বোর্ড কোয়েশ্চেনে ছিল। দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে, যশোর বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে। ওকে, এখানে আগে আমরা এগুলোর অর্থটা দেখি। ইন কোনো কিছুর মধ্য বোঝাতে হয়, লার্নিং, লার্ন মানে কি শিখা, ডার্ক অন্ধকার, অফেন প্রায়, দা এটা মানে হচ্ছে ভাইয়া এটা তারা মাঝে মাঝে এমন বোঝায় যে কোনো কিছুর মধ্য দিয়ে, হ্যাঁ মধ্য, মধ্য বোঝায় আর কি কখনো। ফ্রম হতে বা থেকে, দ্যাট যে, দ্যাট মানে কি বোঝায় বেশিরভাগ সময়, যে। এন ওই যে ভাওয়েলের আগে বসে অর্দি, মানে হচ্ছে কাইন্ড অফ মূল্যবান। হ্যাঁ আচ্ছা, ইয়েস নূর, মিনিং পারলে সব সহজ। নুসাই বলছে ভাইয়া ভার্বের বেস ফর্মটা বুঝিয়ে দেন। ওকে ওকে শিওর। মনে করো যে আমরা অনেক সময় এরকম একটা বাক্য দেখি না, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এই ওয়েন্ট এই ভার্বটার কয়েকটা রূপ তুমি দেখবা। যেমন আমি এখানে যদি একটা জিনিস লিখি, এটার যে প্রেজেন্ট ফর্মটা এরকম হয় যে হি গোজ টু স্কুল, অথবা আই হ্যাভ গন টু স্কুল। এই যে দেখো ভার্ব কিন্তু একটা ছিল, এই যে ওয়েন্ট দেখছো, গোজ দেখছো, গন দেখছো, এগুলোর জন্ম হয়েছে একটা ভার্ব থেকে, সেটা হচ্ছে গো। এটাকেই মূলত বলা হয় বেস ফর্ম। গো এর পাস্ট ফর্ম মানে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, প্রেজেন্ট ফর্ম হচ্ছে গোজ, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। এই আর কি ভাইয়া, জন্মগত রূপ বলতে আমি এটাকেই বুঝিয়েছি। ঠিক আছে, আচ্ছা বলছে এন আইডিয়াল টিচার, এটা তো সবগুলো অর্থ আমরা জানলাম। ওকে, এন আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক, ইজ ড্যাশ উইথ আর্কিটেক্ট। এটা কি হবে বলো তো, কি হইতে পারে? মানে বলতেছে একজন আদর্শ শিক্ষককে প্রায় সময়ই তুলনা করা হয় উইথ আর্কিটেক্ট, আর্কিটেক্টের সাথে। বলছে যে প্রায় সময়ই তুলনা করা হয় আর্কিটেক্টের সাথে। প্রায় বলতে এখানে একটা ইংরেজি আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা কি হবে বলো তো?
বলছে একজন আইডিয়াল টিচার বা আদর্শ শিক্ষককে প্রায় সময়ই প্রায় তুলনা করা হয় একজন আর্কিটেক্ট মানে হচ্ছে ধরো নির্মাণকারী বা নির্মাণকারীর সাথে। সো কি হবে অফেন কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্কিটেক্ট শুরু হয়েছে ভাওয়েল দ্বারা। ভাওয়েলের আগে কি বসে? এ বসে নাকি এন বসে নাকি দা বসে? আদিত্য বলছে ভাইয়া আর একটু বুঝিয়ে দেন। ভাইয়া বলতেছে যে প্রায় তুলনা করা হয়, সো এখানে অফেন বসবে। অর্থটাই চিন্তা করো, ধরো গ্রামার পারতেছি না আমরা ভাইয়া, প্রায় সময় তুলনা করা হয়, প্রায়শই তুলনা করা হয় আর্কিটেক্টের সাথে। আচ্ছা, ফজলুল হক ভাই বলছে যে আমার স্টুডেন্টদেরকে, আমার ভাই বোনদেরকে সাজেশন দেন। অবশ্যই তোমাদের জন্য সাজেশন রেডি করা হচ্ছে, তোমাদের যাতে টেস্ট পরীক্ষা একদমই ভালো করো, ফাইনাল পরীক্ষা যাতে আরও ভালো হয়। আগে যেহেতু টেস্টে যাতে একদম 100তে 100 করো, সেজন্য আমরা তোমাদের জন্য সাজেশন রেডি করছি। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শীঘ্রই দিয়ে দিব সব কিছু। ফজলুল ভাই তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিবেন। আহমেদ সুন্নাত, দুইটা কি হবে ভাইয়া? এন আর্কিটেক্ট। কেন? এই যে ভাওয়েলের আগে কি হবে? এন হবে। ওকে, বলছে হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ আ নেশন। মনে রাখবা, অফ এবং নাউনের আগে, ধরো নাউন প্লাস অফ, এই দুইটার আগে একটা আর্টিকেল হয়, সেটা হচ্ছে দা। এই আর্টিকেল দা হয় ওইটার আগে, ঠিক আছে? আচ্ছা, সো কি হবে রাকিব? হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ আ নেশন, মানে তাকে একটা জাতির নির্মাতা বলা হয়, তাকে বলা হয় একটা জাতির নির্মাতা। সো অফ আছে, এর আগে আর্কিটেক্ট নাউন আছে, সো কি হবে? দা হবে, তাই না? রুলটা মনে রাখো, এটা থেকে পরীক্ষা আসবেই। দা, নাউন, অফ। বলছে হি ইজ দ্য লাইট অফ ড্যাশ অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। বলছে হি ইজ দ্য লাইট অফ ড্যাশ, তিনি হচ্ছেন আলো। কিসের আলো বলো তো? হি ইজ দ্য লাইট অফ, কি হতে পারে? আসমা, মিলন, তামান্না। মানে কি বুঝাচ্ছে? তিনি হচ্ছেন শিক্ষার আলো, এরকম কিছু বুঝাচ্ছে নাকি অন্ধকারের আলো? Yes, he is the light of learning and makes the illiterate people, মানে যারা হচ্ছে illiterate মানে হচ্ছে অজ্ঞ, যারা অজ্ঞ আছেন। আচ্ছা, ডার্কনেস দিলেও যে ভুল হবে ব্যাপারটা এরকম না, মানে অন্ধকারের আলো, মানে তিনি অন্ধকারে আলো জ্বালান, এই সেন্সেও হতে পারে, ঠিক আছে? আমি ধরো যারা এটা দিচ্ছ তাদেরকে আমি নাম্বার দিয়ে দিলাম, আমি হলে দিতাম নাম্বার। আচ্ছা, তারপর বলতেছে যে হি মেক্স দ্য ইলিটারেট পিপল, তিনি অজ্ঞ যারা আছেন ওই মানুষদেরকে বানান ড্যাশ সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের মূল্যবান নাগরিক হিসেবে গড়ে তোলেন। মূল্যবান বা দামি, এটা মানে কি? এটার ইংরেজিটা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম এখানে, যে মূল্যবান বা দামি বলতে আমরা একটা স্পেশাল শব্দ ইউজ করি, সেটা কি হবে বলো তো? কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। ওইটা আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম। বলছে বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট, এটা একটা দুঃখের বিষয় যে, বলছে এটা একটা দুঃখের বিষয় যে, যে বুঝাতে আমরা কি বললাম বলো কি হবে? বলছে ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট যে দ্য টিচার্স, শিক্ষকরা আর নট হেল্ড ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি। সো বলো তো ভাইয়েরা, এফ নাম্বারে কি হবে? Yes, that the teachers, শিক্ষকরা are not held due respect in our country, in our society. held এর পরে প্রিপোজিশন কি হয় বলতো? ইন। হ্যাঁ, মানে তাদেরকে যথাযথ রেসপেক্ট আমাদের সমাজে দেয়া হয় না। দে লিড, তারা যাপন করে, অতিবাহিত করে হাম্বল লাইফ, একটা খুবই হাম্বল, বিনয়ী, মানে সোজাসাপটা একটা জীবন তারা অতিবাহিত করে। ইন দ্য ড্যাশ অফ ওয়ান, মানে অনেক চাওয়ার মধ্যে, মধ্যে বুঝাতে ইন ছাড়াও
আমি তোমাদেরকে আরো একটা প্রিপোজিশনের কথা বলেছিলাম বা আরো একটা ওয়ার্ডের কথা এখান থেকে বলেছিলাম, মনে আছে তোমাদের? সেটা কি বলো তো সম্রাট? যারা ক্লাসে শুরুতে আমি এগুলোর অর্থ বলেছি তখন বলেছিলাম যে মধ্য বুঝাতে ওই শব্দটা ব্যবহার হয়। সো বলো তো এটা কি রাফসান চৌধুরী? ইয়েস কারেক্ট, মিস্ট অফ ওয়ান্ট। বলছে স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, মানে তারা অনেক চাওয়ার মধ্যে একটা সহজ মানে সহজ সরল একটা জীবন অতিবাহিত করে, তারপরেও দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ড্যাশ অফ ইলিটারেসি, মানে এরপরেও তারা শিক্ষার আলো জ্বেলে যায় কেন? টু রিমুভ দ্য, মানে দূর করতে অন্ধকার অফ ইলিটারেসি, অজ্ঞতার যে অন্ধকারটা আছে সেটা দূর করতে। সো কি হবে বলো তো? এখানে একটা নাউন হবে, দা এবং অফের মাঝে কি হয়? নাউন হয়। সো ফয়সাল ভাই এটা কি হবে? নূরজান্নাত, সুমাইয়া, মুবাশশিরা, ফারজানা, ডার্কনেস। কারেক্ট, মানে বলছে রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশনস। এটার মানে কি? কুসংস্কার, কুসংস্কার দূর করতে। ড্যাশ দ্য সোসাইটি, সমাজ থেকে বা সমাজ হতে, হতে বা থেকে বুঝাতে আমরা কি ব্যবহার করি প্রিপোজিশন? ফরিদুল আলম, আরাফাত, মুমতাহিনা, হোসনারা, তৌহিদা। কারেক্ট, ফ্রম দ্য সোসাইটি, সোসাইটি থেকে, সমাজ থেকে আমরা এটা দূর করতে। ঠিক আছে, আচ্ছা। সো বুঝতেই পারছো উইথ ক্লু, যদি অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারো, স্পেশালি প্যাসেজটা শুধু বুঝো আর কিচ্ছু লাগবে না, তুমি খুব ভালোভাবে উত্তর করতে পারবা উইথ ক্লু। আমি রাইট ফর্ম অফ ভার্বে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে, তোমাদের আমার ওই স্টুডেন্টদের কাছ থেকে একটু শুনতে চাই, আমার ওই ছোট ভাই বোনদের কাছ থেকে শুনতে চাই যারা বলছিলে যে ভাইয়া দেখছো তোমাদের ফয়সাল ভাই যে তোমাদের উত্তরগুলো দেখে উত্তর করতেছে, এটা কি তোমরা বুঝছো? তোমাদের ফয়সাল আহমেদ ভাই যে তোমাদের কমেন্ট থেকে উত্তর দেখে চুরি করতেছে, নকল করতেছে, এটা কি বুঝতেছো তোমরা? থাক, আমরা কাউকে কিছু বলবো না, আজকে শুক্রবার। আমরা যারা শুরুতে বলেছিলাম যে ভাইয়া উইথ ক্লুটা আসলেও কঠিন, তুমি কি এতটুকু বুঝছো যে তোমাকে যদি অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝানো হয়, তুমি যদি প্যাসেজটা ভালোভাবে বুঝো, এই টপিকটা সহজ? নাবিল, রিফাত, রাকিব গাজী, এতটুকু তো বুঝছো, রাইট জাইনাব? ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা আরো সহজ করে দিব। একদম ধরো যারা পারো না বা যারা খুব পারো, দুই টাইপের স্টুডেন্টদেরকেই আমরা আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি করছি ইনশাল্লাহ। এই জিনিসগুলো খুব একদম শুরু থেকে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। কেমন? আচ্ছা, একজন বলছে ভাই রাইট ফর্ম অফ ভার্বে উইক, দুর্বল নাকি? আচ্ছা ঠিক আছে, সো চলো আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করি। এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডে এসেছে। সেম রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা সবার আগে এই শব্দগুলোর অর্থ জেনে যাব। টক মানে কি? কথা বলা। চুজ বাছাই করা, এনাবল সক্ষম করা, গিভ দেওয়া, লিভ বাঁচা, ফেইল ব্যর্থ হওয়া, প্রুভ প্রমাণ করা, সাফার ভোগা। বি বলতে এম, ইজ, আর, ওয়াজ এর বসে। টেক মানে হচ্ছে নেওয়া। এখন আসো রাইট ফর্ম অফ ভার্বের মূল প্র্যাকটিসে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, মাথায় রাখবা। এইটা মাথায় রাখতে পারলে তোমার উত্তর মনে করো 10টা থেকে মিনিমাম 6 থেকে 7টা হয়ে যাবে, একদম চোখ বন্ধ করে 6 থেকে 7টার উত্তর তোমার হয়ে যাবে। একটা কথা জাস্ট মাথায় রাখবা, সেই কথাটা আমি লিখে দিই ছোট্ট করে। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্যাসেজটা যেটা পরীক্ষায় আসবে, এইটার প্রথম লাইনটা তুমি যদি বুঝো তাইলে বাকিগুলোর উত্তর ইজিলি পারবা। আরো ভালো করে বুঝাই, রাইট ফর্ম অফ ভার্বের প্রথম লাইন যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বুঝবা যে তোমার ওই প্যাসেজের মিনিমাম
10টা শূন্যস্থান থাকলে মিনিমাম 6 থেকে 7টা প্রেজেন্ট টেন্সে হবে। প্রথমটা যদি পাস্ট টেন্সে হয়, ওই প্যাসেজের শূন্যস্থান 10টা থেকে মিনিমাম 7টা পাস্ট টেন্সে হবে। বুঝাতে পারলাম? ফিউচারটা নর্মালি প্রথমটা ফিউচার হয় না। ক্লিয়ার? নির্ভা বলছে ভাই 522 জন, প্রায় 515 থেকে 22 জন আমাদের সাথে ক্লাস করতেছে, ভালো লাগতেছে। থ্যাংক ইউ আরাফাত। আরাফাত ভাই আমি কি এটা বুঝাইতে পারছি? এটা একটু সবাই মাথায় ঢুকায় নাও। রাইট ফর্ম অফ ভার্বের প্রথম লাইনটা প্রেজেন্ট টেন্স হলে ওই রাইট ফর্ম ভার্বের যতগুলো শূন্যস্থান আছে তার মধ্যে মিনিমাম 6 থেকে 7টা শূন্যস্থানে প্রেজেন্ট টেন্স হবে। আর যদি পাস্ট হয় 6 থেকে 7টা পাস্ট হবে। ঐশী, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই তারপর বুঝো। হ্যাঁ, এক্সাম্পল দিই। বলছে দেয়ার আর সেভারাল রিজনস। প্রথম লাইনটাই দেখো, ভার্বটা কি? অ্যামিজার, মানে আর হয়েছে এখানে। আমরা সবাই জানি অ্যামিজার কোন টেন্স, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? প্রেজেন্ট টেন্স। তো রাইট ফর্ম অফ ভার্বের প্রথম লাইনটা যদি প্রেজেন্ট টেন্স হয়, চান্স বেশি যে এখানে 10টা শূন্যস্থানের মধ্যে মিনিমাম 6 থেকে 7টা উত্তর প্রেজেন্ট টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে না। আবার এখানে যদি দেয়ার আর না দিয়ে দেয়ার ওয়ার হতো, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এখানে যতটা শূন্যস্থান আছে তার মধ্যে মিনিমাম 7টা পাস্ট টেন্সে হতো। এটাই বলেছি, ঠিক আছে? নাবিল কি বলছে? দেয়ার আর সেভারাল রিজনস, অনেক মানে বেশ অনেকগুলো রিজন আছে। হোয়াই ফ্রেন্ডশিপ সো নেসেসারি, কেন বন্ধুত্বটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয় ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে কেন বন্ধুত্বটা দরকার, এটার জন্য বেশ কয়েকটা কি আছে, রিজন আছে। সো ফ্রেন্ডশিপ শব্দটা হচ্ছে সাবজেক্ট, এখানে লাগবে কি একটা ভার্ব। এখন ফ্রেন্ডশিপ থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে মানে ভার্ব হিসেবে কি বসবে? ইজ বসবে। এখানে কি ইজ আছে? নাই। মনে রাখবা, যদি এখানে বি থাকে, বি থাকা মানে হচ্ছে মিনিমাম, তোমার পরীক্ষায় যেটা আসবে ওটা বলি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বিনও হয়, বাট তোমার পরীক্ষায় ওটা আসবে না আসলে। এই 5টার কোনো একটা তুমি দিও। সো বাক্যটা প্রেজেন্ট টেন্স হয়, আমরা কি দিব? ইজ দিব। ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি ইন ইম্পর্টেন্ট লাইফ, হিউম্যান লাইফ। বলছে আ ম্যান উইদাউট আ ফ্রেন্ড, একটা মানুষ যার বন্ধু নাই, ফিলস, সে অনুভব করে বা তার এমন বোধ হয় যে লাইক আ ম্যান, এমন একটা মানুষের মতো, অ্যালোন ইন অ্যান আইসোলেটেড প্লেস, যে হচ্ছে একা থাকে একটা আইসোলেটেড প্লেসে, মানে একটা নিরিবিলি জায়গায়। কোভিডের সময় শুনছো না যে আইসোলেশনে রাখা হয়, মানে একা আলাদা করে রাখা হয়। সো এটা কি হবে? আ ম্যান উইদাউট আ ফ্রেন্ড, একটা মানুষ যার বন্ধু নাই, সে ফিল করে লাইক আ ম্যান, এমন একটা মানুষের মতো, লিভিং অ্যালোন ইন অ্যান আইসোলেটেড প্লেস, মানে যে একটা একাকী জায়গায় বসবাস করে থাকে। ঠিক আছে? লিভ থেকে লিভিং আসছে। আমি আস্তে আস্তে আরও বোঝাচ্ছি, কঠিন লাগতে পারে, আমি তোমাকে সহজ করে দিচ্ছি। বলছে মোরওভার ইট ড্যাশ হিম টু লিড হিজ লাইফ ইন আ বেটার ওয়ে। বলছে ইট ড্যাশ হিম টু লিড হিজ লাইফ ইন আ বেটার ওয়ে, মানে হচ্ছে এটা তার জীবনটাকে অতিবাহিত করতে কি করে? ইন বেটার ওয়ে, মানে ভালোভাবে তার জীবনটা অতিবাহিত করতে কি করে? নাবিল কালকে নাই, একজন বলছে ভাই এখানে লিভিং কেন হলো, মানে আইনজি যুক্ত কেন হলো? ওই যে দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে, যেমন এই বাক্যে ফিলও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি থাকলে বা একটা বাক্যে মানে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটাকে হয় আইনজি যুক্ত করতে হয়, আর না হয় টু যুক্ত করতে হয়। ঠিক আছে? সো কি হবে? এনাবলস, এস যুক্ত হবে উম্মে হাবিবা। কেন? ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে আমরা এস যুক্ত করব। বলছে ইট এনাবলস হিম, এটা তাকে সক্ষম করে তোলে, টু লিড হিজ লাইফ, তার জীবনটাকে অতিবাহিত করতে, ইন আ বেটার ওয়ে, ভালোভাবে। বাই ড্যাশ টু আ ফ্রেন্ড আ ম্যান ক্যান গেট রিলিফ। বলো তো ডি নাম্বারটা কি হবে ভাইয়ারা? বাই, মনে রাখবা বাই হচ্ছে একটা কি? প্রিপোজিশন। এইটার পরে যদি তুমি ভার্ব দিতে চাও তাহলে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে।
আধা বলছে ভাইয়া চুজিং বাই টকিং টু আ ফ্রেন্ড। চুজিং কেন হবে ভাইয়া? বলছে একটা বন্ধুর সাথে কথা বলে, একটা বন্ধুর সাথে কথা বলে আ ম্যান, একটা মানুষ ক্যান গেট রিলিফ। মনে করো আমার অনেক কষ্ট, অনেক দুঃখ জীবনে, কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, এমন সময় আমার বন্ধু ধরো জাহিদুল ইসলাম আলিফ এসে বললো যে কী অবস্থা, কেন কি হইল? আমি বললাম বন্ধু আমার তো এই সমস্যা। ও বললো আচ্ছা প্যারা নিস না, আছি তো আমরা, এই কর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে কথা বলতে পারার একটা যেই মুক্তিটা আছে আমার মাঝে, যে আটকে আছে কথাগুলো, এগুলো যে আমি বলছি ভালো লাগতেছে না, রিলিফ পাইছি না একটা, এটাই বুঝাইছে যে বাই টকিং টু আ ফ্রেন্ড, একটা বন্ধুর সাথে কথা বলে। বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে মনে রাখবা, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বলছে দ্য অ্যাডভাইস ড্যাশ বাই আ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল দেন হিজ ওন জাজমেন্ট। অনেক সময় আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলি না উম্মে হাবিবা? বলতেছে যে একটা বন্ধু তোমাকে মাঝে মাঝে মানে যে ফিডব্যাক, সরি যেই উপদেশগুলো দেয়, একটা বন্ধু তোমাকে যেই উপদেশগুলো দেয়, সৈয়দ আহমেদ ভাইয়া তুমি কেন স্প্যামিং করছো রে? তোমাকে তো বললাম এটার উপর সিফাত ভাইও একটা ক্লাস নেবে এই গ্রুপেই 10 তারিখে। তো বলছে একটা বন্ধু তোমাকে যে উপদেশ দিবে এটা মাঝে মাঝে আরও বেশি নির্ভরযোগ্য, তোমার নিজের গতিতে যেটা করবা সেটার চেয়েও আরো বেশি নির্ভরযোগ্য হয় মাঝে মাঝে। রাহিয়া বলছে যে দুইটা ভার্ব পাশাপাশি হইলে একটা সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা টু যুক্ত করতে হয়। সো কি হবে? দ্য অ্যাডভাইস গিভেন বাই আ ফ্রেন্ড। গিভেন কেন হয়েছে? এখানে বোঝাচ্ছে যে দেওয়া হয়েছে এমন কোনো একটা উপদেশ, এমন উপদেশ যেটা তোমার বন্ধু দিয়েছে তোমাকে, এটা sometimes more reliable than his own judgment. বলছে does it dash that friendship is really important. বুঝাচ্ছে এটা প্রমাণ করে যে ইট থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখানে যে ভার্বটা যুক্ত হবে এটার সাথে এস অথবা ইএস দিতে হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আওয়াল বুঝেছো নিশ্চয়ই? এখন বলো তো ভাই এটা কি হবে? ইট মানে এটা প্রমাণ করে যে ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি, রিয়েলি ইম্পর্টেন্ট, বন্ধুত্বটা খুবই সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। কারেক্ট, ইট প্রুভস দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। বলছে বাট আ ম্যান, একটা মানুষের, একজন ব্যক্তির মাস্ট টাইম while dash a friend, মানে এমন কিছুটা বুঝাতে পারে যে একজন ব্যক্তির অবশ্যই সময় নেওয়া উচিত যখন সে বন্ধু বাছাই করছে, মানে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একজন ব্যক্তির সময় নেওয়া উচিত। সো জোবায়ের জি নাম্বারটা কি হইতে পারে বলো তো ভাইয়া? রায়ান, আহমেদ সুন্নাত, নীলোফা ইয়াসমিন নীলু, নুরুল্লাহ রিজভি, ইয়েস, টেক টাইম, সময় নাও। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কি সময় নেওয়া উচিত। হোয়াইল ড্যাশ আ ফ্রেন্ড, হোয়াইলের পরে যদি সাথে সাথে একটা ভার্ব দাও সেটার সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইলের পর সাথে সাথে একটা ভার্ব দিলে সেটার সাথে কি হবে যুক্ত? আইএনজি। সো কি হবে? হুমায়রা হোয়াইল চুজিং আ ফ্রেন্ড, বলছে একটা মানুষ, একজন ব্যক্তির অবশ্যই সময় নেওয়া উচিত যখন সে বন্ধু নির্বাচন করছে। If he dares to select the right person as a friend, he dash in the long run. বলছে যদি সে ব্যর্থ হয়, এইখানে ব্যর্থ হওয়া ইংরেজিটা হবে যদি সে ব্যর্থ হয় টু সিলেক্ট দ্য রাইট পারসন এজ আ ফ্রেন্ড, মানে রাইট পারসন, সঠিক মানুষটাকে সিলেক্ট করতে সে যদি ব্যর্থ হয়, দ্য ড্যাশ মানে হি ড্যাশ ইন দ্য লং রান, সে মানে
পরবর্তী জীবনে গিয়ে অবশ্যই এটা ভোগবে বা এটা সাফার করবে আর কি। ভোগা ইংরেজি হচ্ছে সাফার করা। সো কি হবে বলো, আই নম্বরটা কি হবে আগে বলো। Yes. If he fails, যদি সে ব্যর্থ হয় to select the right person, সঠিক মানুষটাকে নির্বাচন করতে as a friend, বন্ধু হিসেবে, he will suffer বা he suffers in the long run. সে ভবিষ্যতে গিয়ে কি এটা ভোগবে, এটার মানে পরিণতি বহন করতে হবে। এটা কিন্তু ট্রু। সো বন্ধু নির্বাচনে খুব সাবধান হবা। কেমন? চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি, যেটা 3টা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড। ওকে, বলছে থ্রো মানে কি নিক্ষেপ করা, এনশিওর মানে নিশ্চিত করা, কিল হত্যা করা। বি বললে কি হবে, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওয়ার্ক কাজ করা, লিভ বাঁচা, হ্যাভ এটা তো ভার্ব হিসেবে থাকবে। অরিজিনেট মানে উৎপত্তি, রিলিজ মুক্ত, পলিউট দূষণ করা, দূষিত করা, এরকম। বলছে রিভার্স নদীগুলো জেনারেলি সচরাচর ড্যাশ ফ্রম আ মাউন্টেন অর আ লেক, একটা পাহাড় পর্বত অথবা একটা লেক থেকে, হ্রদ থেকে নদীগুলোর উৎপত্তি হয়। সো এখানে কি হয়, উৎপত্তি হয় ইংরেজি কি আমি একটু আগে বলেছি, ইসরাত, মাহবুবুল, উৎপত্তি হয় ইংরেজি কি, কারেক্ট, অরিজিনেট। কেন এটার সাথে এস যুক্ত হয় নাই, কারণ এটা তো প্লুরাল, সাবজেক্ট তো প্লুরাল। সো নদীগুলোর সাধারণত উৎপত্তি হয়, অরিজিনেট না তানিয়া, অরিজিনেটস হবে না, এটা বোধহয় খেয়াল করো না, এই যে সাবজেক্টটা প্লুরাল। নদীগুলোর সাধারণত উৎপত্তি হয় ফ্রম আ মাউন্টেন, একটা মাউন্টেন থেকে অথবা লেক থেকে। নিয়াজ বলছে ভাইয়া কখন এস যুক্ত হয়, কখন এস যুক্ত হয় না। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার প্রথম শর্ত হচ্ছে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে হবে। নিয়াজ প্রথম শর্ত কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে হবে। ফয়সাল ভাইয়া বলছে যে ভাইয়া টেস্টে পাস করার জন্য সাজেশন দেন। সাজেশন রেডি হচ্ছে ভাইয়া, আপনি আপনার সাবজেক্টটা রেডি করেন। আচ্ছা, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হলে প্রথম শর্ত হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, এতটুকুই এনাফ। আচ্ছা, বলছে দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। বলছে দে মানে তারা, এখানে বিভার্বের কোনো একটা বসাও, বিভার্বের কোনো একটা বসাও। বলছে তারা খুবই গুরুত্বপূর্ণ, ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য, অ্যান্ড ইকোনমি আমাদের অর্থনীতির জন্য। তারা আমাদের অর্থনীতি এবং অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কি হবে, দের সাথে কি হবে, আর, কি হবে আর। এই যে বিভার বলছে না, সো এখান থেকে আমরা আর দিলাম, দে প্লুরাল হয় আর দিয়েছি। বলছে বাট আনফরচুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টস। মানে আমরা আমাদের দুর্ভাগ্যবশত আমরা আমাদের নদীগুলোকে দূষিত করছি। দূষিত করা ইংরেজি আমি এখানে বলেছিলাম। বলছে দুর্ভাগ্যবশত আমরা আমাদের নদীগুলোকে দূষিত করছি, আমাদের যেই ইন্ডাস্ট্রিয়াল বা আমাদের যেই নিজেদের যে বর্জ্যগুলো আছে সেগুলো ফেলে সেখানে। সো ইসরাত বলো তো সি নাম্বারে কি হবে ভাইয়া? মুমতাহিনা, ইয়েস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে এমিজার থাকবে, তারপর ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি। সো উই আর কিলিং। আচ্ছা, কিলিং আমরা ভাবছিলাম যে পলিউটিং হবে, পলিউটিং দিলেও হবে, যে আমরা আমাদের নদীগুলোকে দূষিত করছি, বা কিলিং যারা দিচ্ছ তাদেরটাও হবে, আমরা আমাদের কিল্ড হবে না মারিয়াম, কিল্ড হইলে হবে যে আমরা মরে যাইতেছি, এরকম হবে আর কি। সো উই আর পলিউটিং বা উই আর কিলিং আওয়ার রিভার্স, আমরা আমাদের নদীগুলোকে দূষিত করছি, আমরা আমাদের নদীগুলোকে মেরে ফেলতেছি,
by throwing industrial and domestic waste. বলছে most of the industries, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। আচ্ছা, ডি নাম্বারটা কি হবে বলো তো? এটা নেগেটিভ কিছু হবে কিনা বলো তো? ইসরাত ওইটা দিলেও হবে। হ্যাঁ, কারেক্ট, অলরেডি তৌহিদা কারেক্ট আনসার দিয়েছে যে অধিকাংশ ইন্ডাস্ট্রির ব্যবসা প্রতিষ্ঠানের আসলে কিভাবে তাদের বর্জ্যগুলোকে ম্যানেজ করবে ওইরকম কোনো কি নাই, প্ল্যান নাই, এরকম বুঝাচ্ছে। তাহলে কি হবে? ডু নট হ্যাভ বা ডোন্ট হ্যাভ। ঠিক আছে, আচ্ছা। এরপর বলছে দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি দ্য ওয়াটার, মানে তারা ছেড়ে দিচ্ছে, উন্মুক্ত করতেছে বা নিক্ষেপ করতেছে, এরকম বোঝাচ্ছে কিনা দেখো তো। লিকুইড বর্জ্য যেগুলো আছে সেগুলো ছাড়তেছে, ফেলতেছে, নিক্ষেপ করতেছে, এরকম কিছু বোঝাচ্ছে কিনা বলো তো? ইয়েস। রিলিজিং ছাড়া, যে তাদের যে বর্জ্যগুলো আছে সেগুলো ছাড়তেছে ডিরেক্টলি, একদম সরাসরি, অ্যান্ড কন্টিনিউয়াসলি এবং নিয়মিত, ড্যাশ দ্য ওয়াটার, মানে ওই ওয়াটার পানিতে। ঠিক আছে, বলো। এরকম কি বুঝাচ্ছে পানি নিক্ষেপের মাধ্যমে তারা তাদের এই বর্জ্যগুলোকে নিয়মিত ছাড়তেছে, এইরকম কি বুঝাচ্ছে বলো তো? না পলিউটিং। আচ্ছা, এখানে পলিউটিং বুঝাচ্ছে, অর্থটা কিরকম দিয়েছে আমি দেখাই। বলছে দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো আর রিলিজিং লিকুইড ওয়েস্ট, লিকুইড বর্জ্যগুলোকে ছাড়ছে সরাসরি এবং নিয়মিত, পলিউটিং দ্য ওয়াটার, পানিকে দূষিত করে। ঠিক আছে, আচ্ছা। আওয়ার আনকনসিয়াস পিপল, আমাদের অসচেতন মানুষজন, অলসো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন রিভার্স। আচ্ছা, এখানে বোঝাচ্ছে আমাদের মাঝে যারা একটু অসচেতন মানুষ আছে তারাও নিক্ষেপ করে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন রিভার, মানে তারাও নদীতে ভিন্ন ধরনের বর্জ্য নিক্ষেপ করে। সো নুসরাত বলো তো জি নাম্বারটা কি হবে ভাইয়া? নিক্ষেপ করা ইংরেজি কি হইতে পারে, বা এখানে অন্য কিছু কি হবে? ইয়েস নুসরাত, কারেক্ট আনসার। আওয়ার আনকনসিয়াস পিপল অলসো থ্রো, তারাও নিক্ষেপ করে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন রিভার্স। সো সুতরাং টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। বলছে সুতরাং টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস, মানে মাছ এবং অন্যান্য যে প্রজাতিগুলো আছে তাদেরকে টিকিয়ে রাখতে ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। সো মানে অর্থটা মিলাইতে পারতেছি না কারণ এখানে আমরা শব্দটা মিসিং। সো এখানে কি দিতে পারি? টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস, লিভ বা এইরকম ওয়ার্ডের আশেপাশে কিছু হইতে পারে। কারেক্ট, ইয়েস। লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। বলছে টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস লিভিং ইন দ্য ওয়াটার, নদীতে তাদের অস্তিত্বটা টিকিয়ে রাখাটা কি অসম্ভব। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল টুগেদার টু সেভ দ্য রিভার্স, মানে বোঝাচ্ছে এটাই যথাযথ সময় সরকার এবং মানুষের মানে নদী টিকিয়ে রাখার জন্য একসাথে কাজ করার, এটাই যথাযথ সময়। সেটা কি হবে? কাজ করে ইংরেজিটা এখানে মিসিং। সো কি হবে? ওয়ার্কড। কেন? ইট ইজ হাই টাইমের পরে যে ভার্বটা আসবে এটা 2 নাম্বার ফর্মটা এখানে বসবে। ঠিক আছে, ওকে। লাস্ট বলছে আদারওয়াইজ, অন্যথায় আ হ্যাপি প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, একটা সুখী সমৃদ্ধশালী এবং
দূষণমুক্ত পরিবেশ কান্ট বি ড্যাশ ফর দ্য নেক্সট জেনারেশন। মানে বলছে যদি সবাই একসাথে কাজ না করে তাহলে একটা সুখী সমৃদ্ধ এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা যাবে না ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। এখানে নিশ্চিত করা শব্দটা হবে, নিশ্চিত করা এই শব্দটা হবে। সো বলো এটা কি হবে? নিশ্চিত করে ইংরেজি আমি বলেছিলাম এইখানে। আর মনে রাখবা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। কি বলা হয়? মোডাল অক্সিলারি ভার্ব। এগুলোর পরে যদি বি আসে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এরপরে মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি আসে, মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি আসে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। সো এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, এটার 3 নাম্বার ফর্মটা কি হবে? এনশিওরড। ঠিক আছে? সো এই তো আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করলাম। সো ফার আমরা এতটুকু আজকে ক্লাসে অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে আমরা যদি রেগুলার বেসিসে প্র্যাকটিসটা করি ইনশাআল্লাহ আমরা এটা একদম ইংলিশ সেকেন্ড পেপার আমাদের কাছে যতটা কঠিন লাগে ঠিক তার উল্টাটা হবে, অনেক ভালো করতে পারবো। ঠিক আছে? কেমন? সো আজকের মতো তাহলে এ পর্যন্তই। ক্লাসটা কেমন লেগেছে জানাও আমাদেরকে। আর আমরা আজকে প্রায় 500 জনের স্টুডেন্টের সাথে একসাথে ক্লাস করেছি, সেটার স্ক্রিনশটও তোমরা গ্রুপে পোস্ট করতে পারো। তোমাদের সাথে তোমরা যদি চাও এভাবে আমরা রেগুলার বেসিসে ক্লাস নিয়ে আসতে পারি তোমাদের সামনের মডেল টেস্টকে কেন্দ্র করে, টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে, যাতে করে তোমরা টেস্টে ভালো করো। এরপর তো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আছে ইনশাল্লাহ। যাদের প্রিপারেশন খুব খারাপ কিংবা অনেক ভালো, 2 টাইপের স্টুডেন্টের জন্য বা মোটামুটি 3 টাইপের স্টুডেন্টের জন্যই আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব কিছু পড়াবো, যাতে করে তুমি ওভারঅল একটা ভালো রেজাল্ট করতে পারো এসএসসিতে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।